লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে একজন প্যারামেডিকও রয়েছেন। শুক্রবার জেবদিন এলাকায় চালানো হামলার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ২ মার্চ থেকে দেশটিতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩,৫০০ ছাড়িয়েছে। একই সময় আহত হয়েছেন ১০,৮৭০ জন। চলমান হামলা ও হতাহতের ঘটনায় নতুন যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন পর্যবেক্ষকরা। হরমুজ প্রণালীর দিকে ছোড়া ৪টি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছেন মার্কিন সামরিক বাহিনী। একই সাথে ইরানের দক্ষিণ উপকূলে কয়েকটি নজরদারি রাডার স্থাপনায় হামলা চালানোর কথাও জানিয়েছে ওয়াশিংটন। ওমান উপসাগরে মার্কিন বাহিনীর বিরুদ্ধে নৌযান চলাচলে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে ইরানের নৌবাহিনী। শুক্রবার তারা জানায় ওই এলাকায় চলাচলকারী জাহাজগুলোকে মার্কিন যুদ্ধজাহাজের বাধার মুখে পড়তে হয়। এ সময় গুলিও ছোড়া হয়েছে বলে দাবি করে তেহরান, তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে সেন্টকম। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ বন্ধের চুক্তিতে লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি নিয়ে কূটনৈতিক তৎপরতা জোরদার হলেও সেই পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিশ্লেষকদের মতে যুদ্ধই এখন নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ার দীর্ঘ করার পথ। এ কারণেই ইরান সংঘাত আরও দীর্ঘায়িত করতে সব ধরনের চেষ্টা চালাচ্ছেন নেতানিয়াহু। আরও জানাচ্ছেন নাহিদা রিন্থি। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের আগুনে বারবার ঘি ঢেলে নিজের স্বার্থ হাসিলে তৎপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও তাকে বেশ কয়েকবার থামানোর চেষ্টা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু কিছুতেই থামানো যাচ্ছে না ইসরায়েলের প্রধানমন্ত্রীকে। উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক যুদ্ধের আগে ওয়াশিংটন ও তেহরান যখন পরোক্ষ কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছিল, তখনও ইসরায়েল তাতে যথাসাধ্য বাগড়া দিয়েছে। এমনকি সে আলোচনার মাঝেই ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে রাজি করাতে নেতানিয়াহু যে কলকাঠি নেড়েছেন তা আগেই আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্য মতে নেতানিয়াহুর পুরো রাজনৈতিক ক্যারিয়ারই টিকে আছে যুদ্ধের ওপর ভর করে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ কোনো বিজয় বা নিরাপত্তার জন্য নয়, বরং হামাস, হিজবুল্লাহ ও ইরানের কাছ থেকে প্রতিনিয়ত আসা ধ্বংসের হুমকিকে টিকিয়ে রাখা। বিশ্লেষকদের মতে বর্তমানে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপে রয়েছেন নেতানিয়াহু। নেসেটে পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিলের প্রথম ধাপ পাশ হওয়ার পর শিগগিরই নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে ইরান, গাজা ও লেবাননে দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে তার জনপ্রিয়তাও কমছে। অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধ করে বৈশ্বিক তেল বাণিজ্যের একটি বড় অংশের ওপর চাপ সৃষ্টি করেছে ইরান। এতে আন্তর্জাতিক জ্বালানি বাজার অস্থির হয়ে উঠেছে এবং যুক্তরাষ্ট্র অর্থনৈতিক চাপের মুখে পড়েছে। এর প্রেক্ষাপটে উভয় পক্ষই আলোচনার প্রয়োজনীয়তা অনুভব করলেও লেবাননে ইসরায়েলের পদক্ষেপ এবং নেতানিয়াহুর রাজনৈতিক হিসাব নিকাশ এখনও একটি সম্ভাব্য যুক্তরাষ্ট্র ইরান চুক্তির পথে বড় অনিশ্চয়তা হয়ে রয়েছে। তবে বিশ্লেষকদের মতে সামনে সম্ভাব্য নির্বাচনের কারণে নেতানিয়াহু নিজেকে এখনও নিরাপত্তার রক্ষক হিসেবে তুলে ধরতে চাইছেন। হামাস, হিজবুল্লাহ ও ইরানের বিরুদ্ধে অভিযানের মাধ্যমে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছেন তিনি। একই সময় দুর্নীতি ও ঘুষের মামলায় তার বিচারও আবার শুরু হয়েছে, যা তার রাজনৈতিক ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলেছে। নাহিদা রিন্থি, ৭১। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানে পুতিনকে দেয়া জেলেনস্কির খোলা চিঠি ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। রুশ প্রেসিডেন্টকে লেখা চিঠিতে জেলেনস্কি সরাসরি বৈঠকের প্রস্তাব দিয়েছেন। রয়েছে যুদ্ধ বন্ধে নানা পদক্ষেপের প্রস্তাবও। বিশ্লেষকরা বলছেন এই চিঠি আন্তর্জাতিক মহলের কাছে ইউক্রেনের কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করেছে, একই সঙ্গে যুদ্ধ বন্ধে চাপের মুখে ফেলেছে ক্রেমলিনকে। আরও জানাচ্ছেন অরিসুল ইসলাম। দীর্ঘ ৪ বছরেরও বেশি সময় ধরে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে। দীর্ঘস্থায়ী এই সংঘাতের অবসান ঘটাতে এবার নতুন কূটনৈতিক চাল চালাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পুতিনকে একটি খোলা চিঠি পাঠিয়ে সরাসরি আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন তিনি। চিঠিতে শান্তি আলোচনার জন্য কয়েকটি নির্দিষ্ট প্রস্তাবও দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন,
সুইজারল্যান্ড, তুরস্ক অথবা আরব বিশ্বের কোনো দেশে দুই নেতার বৈঠক হতে পারে। সেই আলোচনায় ইউরোপ ও যুক্তরাষ্ট্রকেও সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি। У нас сьогодні відчувається জেলেনস্কি আরও বলেন, ইউক্রেন ও ইউরোপের ভবিষ্যৎ নিয়ে এই দুই দেশকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়। নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনায় সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণ জরুরি বলেও উল্লেখ করেন তিনি। щоб завершити цю війну. চিঠিতে জেলেনস্কি বলেন, 4 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ শুধু ইউক্রেন নয়, রাশিয়ার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। ড্রোন হামলা, অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি এবং জ্বালানি সংকটে রুশ জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছে বলেও দাবি করেন তিনি। Оперативно рухатись в проєкті власної антибалістики. Всім তবে জেলেনস্কির এই প্রস্তাবে এখনো সম্মতি দেয়নি মস্কো। ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন, পুতিন চিঠির বিষয়ে অবগত থাকলেও এর বিস্তারিত বিষয়বস্তু এখনো আনুষ্ঠানিকভাবে পর্যালোচনা করা হয়নি। российских вооруженных сил. বিশ্লেষকদের মতে এই চিঠি প্রকাশ করে জেলেনস্কি আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখাতে চেয়েছেন যে ইউক্রেন আলোচনার জন্য প্রস্তুত। একই সঙ্গে রাশিয়ার উপর কূটনৈতিক চাপও বাড়িয়েছেন তিনি। Конечно, хочется это остановить. তবে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার চলমান অগ্রগতি এবং ক্রেমলিনের বর্তমান অবস্থান বিবেচনায় নিলে পুতিনের দ্রুত সরাসরি বৈঠকে রাজি হওয়ার সম্ভাবনা এখনো খুব কম বলে মনে করছেন বিশ্লেষকরা। Которые обсуждались в Анкоре. অরিসুল ইসলাম, ৭১। ইউক্রেন যুদ্ধ অবসানে সরাসরি বৈঠকের জন্য ভলোদিমির জেলেনস্কির আহ্বান প্রত্যাখ্যান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কোনো প্রয়োজন দেখছেন না। বৃহস্পতিবার পুতিনের কাছে পাঠানো এক খোলা চিঠিতে সরাসরি আলোচনার প্রস্তাব দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে শুক্রবার সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার বার্ষিক অর্থনৈতিক ফোরামে বক্তব্য দিতে গিয়ে জেলেনস্কির প্রস্তাব নাকচ করে দেন ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, এই মুহূর্তে এমন বৈঠকের কোনো যৌক্তিকতা দেখছেন না। পুতিন জেলেনস্কির চিঠিতে অমার্জিত বলেও মন্তব্য করেন। একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন, যুদ্ধবিরতির আগে শান্তি আলোচনার প্রক্রিয়া শুরু হওয়া উচিত। যুক্তরাষ্ট্রের সিনেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি বাস্তবায়নে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এবং বর্ডার প্যাট্রোলের জন্য $70 বিলিয়ন একটি বিশাল তহবিল পাশ করেছে। স্থানীয় সময় শুক্রবার মার্কিন সিনেটে 52-47 ভোটে বিলটি পাশ হয়। কোনো ডেমোক্র্যাট এই বিলের পক্ষে ভোট দেননি এবং একজন রিপাবলিকানও এর বিরোধিতা করেন। এই বিলের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত $1.8 বিলিয়ন অস্ত্রায়ন বিরোধী ফান্ড বাতিলের কোনো বিধান অন্তর্ভুক্ত করা হয়নি। সমালোচকদের দাবি, ফান্ডের মাধ্যমে ট্রাম্পের রাজনৈতিক মিত্রদের সরকারি অর্থে ক্ষতিপূরণ দেওয়া হতে পারে। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল এবং তার সাথে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কমিউনিটি নেতাদের উপর চাপ বাড়াতে ওয়াশিংটন ধারাবাহিকভাবে যে পদক্ষেপ নিচ্ছে, এই নিষেধাজ্ঞা তারই অংশ। এর প্রতিক্রিয়ায় দিয়াজ ক্যানেল অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র কিউবার ওপর অর্থনৈতিক অবরোধ কঠোর করার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ককে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এর আগে গত মাসে কিউবার তথ্য ও যোগাযোগ মন্ত্রী, বেশ কয়েকজন সামরিক নেতা এবং প্রধান গোয়েন্দা সংস্থা সহ 11 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন সরকার। গত জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর থেকে কিউবার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে আসছেন ট্রাম্প। ওয়াশিংটনের দাবি, কিউবার কমিউনিস্ট শাসন ব্যবস্থা মার্কিন নিরাপত্তার জন্য হুমকি। আজব সাগর ও রুশ অধিকৃত উপকূলীয় এলাকায় 5টি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মারিউপোল ও বেরদিয়ানস্ক বন্দরে অবস্থানরত জাহাজগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইউক্রেনের ড্রোন বাহিনীর কমান্ডার। আজারবাইজান জানিয়েছে, হামলায় 2টি জাহাজে থাকা তাদের 5 নাগরিক নিহত হয়েছেন। তবে এ ঘটনায় সরাসরি কাউকে দায়ী করেনি দেশটি। এদিকে কিয়েভের দাবি, জাহাজগুলো অবৈধভাবে ইউক্রেনীয় শস্য, সামরিক সরঞ্জাম ও জ্বালানি পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। এর মধ্যেই যুদ্ধবন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব পুনর্ব্যক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 4 বছর ধরে চলা এই যুদ্ধে রাশিয়ার সামরিক সক্ষমতা দুর্বল করতে দেশটির ভেতরে হামলা অব্যাহত রেখেছে ইউক্রেন। উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী
8 ও 9 জুন এ সফর হওয়ার কথা রয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের আমন্ত্রণে অনুষ্ঠিত হতে যাওয়া এই সফরকে দুই দেশের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গত 7 বছরের মধ্যে এটিই হবে শি জিনপিংয়ের প্রথম উত্তর কোরিয়া সফর। সফরকালে দুই দেশের শীর্ষ নেতারা দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। চীনের দাবি, শি ও কিমের নেতৃত্বে দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্ব ও সহযোগিতা আরও শক্তিশালী হয়েছে। একই সঙ্গে চলতি বছর দুই দেশের পারস্পরিক সহযোগিতা চুক্তির 65তম বার্ষিকী উপলক্ষে সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার আশা প্রকাশ করেছে বেইজিং। উত্তর কোরিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদার হিসেবে চীনের এই সফর আন্তর্জাতিক অঙ্গনেও বিশেষ গুরুত্ব পাচ্ছে। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের অত্যন্ত সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট লিওতবি লাকি লাকিতে একাধিকবার অগ্ন্যুৎপাত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকালে আগ্নেয়গিরিকে অগ্ন্যুৎপাত শুরু হয়। এ সময় আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। এ অবস্থায় দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আগ্নেয়গিরির চারপাশে 5 কিলোমিটার এলাকা ঝুঁকিপূর্ণ ঘোষণা করে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে স্থানীয় একটি বিমানবন্দর। আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে ভারী বৃষ্টিপাত হলে আগ্নেয়গিরি থেকে নেমে আসা ছাই, পাথর ও কাঁদার মিশ্রণে কর্দমাক্ত বন্যা দেখা দিতে পারে। এ অবস্থায় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। গত জুলাই মাসে একই আগ্নেয়গিরিতে থেকে 18 কিলোমিটার উচ্চতায় ছাইয়ের বিশাল কুণ্ডলী ছড়িয়ে পড়েছিল। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় আহত বাংলাদেশিদের চিকিৎসায় সহায়তা করতে স্বেচ্ছায় রক্তদান করেছেন প্রবাসী বাংলাদেশিরা। বৃহস্পতিবার ও শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে জাওয়ারিয়া সেন্ট্রাল ব্লাড ব্যাংকে বিপুল সংখ্যক বাংলাদেশি এই রক্তদান কর্মসূচিতে অংশ নেন। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনও দূতাবাস কর্মকর্তাদের নিয়ে রক্তদান করেন। বাংলাদেশ কমিউনিটি ও বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের উদ্যোগে প্রবাসীরা এই মানবিক কার্যক্রমে অংশ নেন। দূতাবাস জানিয়েছে সংকটময় সময়ে বন্ধুপ্রতিম রাষ্ট্র কুয়েতের পাশে রয়েছে বাংলাদেশ। গত 3 জুন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় অন্তত 63 জন আহত হন, যাদের মধ্যে 5 জন বাংলাদেশি রয়েছেন। বৈধ কাজের অনুমতি না থাকায় সৌদি আরবের রিয়াদের ও এর আশেপাশের এলাকায় বহু প্রবাসী শ্রমিক খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। অনেকেই বেতন ও কাজ না পেয়ে এমনকি অসুস্থ হয়ে রাস্তায় দিন কাটাচ্ছেন। সেই সাথে প্রচণ্ড গরম, খাবার, বিশুদ্ধ পানি ও নিরাপদ আশ্রয়ের অভাবে তাদের জীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। তবে কিছু কিছু ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তি মাঝে মধ্যে খাবার এবং পানি সরবরাহ করলেও প্রয়োজনের তুলনায় তা খুবই সামান্য। অনেক প্রবাসী দাবি করেন, প্রবাসীদের নিরাপত্তা এবং মানবিক জীবনযাপনে নিশ্চয়তা প্রদান করা সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দূতাবাসের দায়িত্ব। এছাড়া যাদের কাছে বৈধ কাগজপত্র আছে তাদের জন্য কাজের ব্যবস্থা করার জন্য আবেদন করেন বাংলাদেশ সরকারের বৈদেশিক ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের কাছে। উপকূলের প্রাকৃতিক ঢাল ম্যানগ্রোভ বন হাজারো বছর ধরে যা সুরক্ষা দিয়ে আসছে ঝড়, জলোচ্ছ্বাস ও উপকূল ভাঙনের মতো দুর্যোগ থেকে। শুধু মানুষই নয়, অসংখ্য প্রাণীর আবাসস্থল হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ বন। অথচ দশকের পর দশক ধরে নানান চাপে হারিয়ে গেছে বিস্তীর্ণ এই ম্যানগ্রোভ অঞ্চল। তবে এবার আশার খবর শুনিয়েছেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে দীর্ঘদিনের ধ্বংসযজ্ঞ কাটিয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে অবিশ্বাস্য গতিতে পুনরুদ্ধার হচ্ছে এই বন। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। সমুদ্রের তীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই বনগুলোকে বলা হয় প্রকৃতির নীরব প্রহরী। ঝড়, জলোচ্ছ্বাস আর সুনামির আঘাত থেকে উপকূলকে রক্ষা করার পাশাপাশি পৃথিবীর অন্যতম কার্যকর কার্বন শোষণের ভাণ্ডার হিসেবেও কাজ করে ম্যানগ্রোভ। কিন্তু গত শতাব্দীর শেষ ভাগ থেকে নগরায়ন, শিল্পায়ন ও কাঠ আহরণের কারণে দ্রুত কমতে থাকে এসব বন। 1980 থেকে 2010 সালের মধ্যে এশিয়া, আফ্রিকা ও যুক্তরাষ্ট্র জুড়ে হারিয়ে যায় প্রায় 12,000 বর্গ কিলোমিটার ম্যানগ্রোভ বন, যার আয়তন প্রায় পুরো জ্যামাইকার সমান। তবে নতুন গবেষণা বলছে 2010 সালের পর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। বন হারানোর চেয়ে নতুন ম্যানগ্রোভ গড়ে ওঠার হার এখন সবচেয়ে বেশি। কয়েক দশক আগের আশঙ্কার তুলনায় বৈশ্বিক নিট ক্ষতিও উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।
গবেষকদের মতে এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় কারণ মানুষের আচরণের পরিবর্তন। 2004 সালের ভারত মহাসাগরীয় সুনামি দেখিয়ে দেয় যেসব উপকূল ম্যানগ্রোভে আচ্ছাদিত ছিল সেসব এলাকা তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সেই অভিজ্ঞতা মানুষকে নতুন করে বুঝিয়েছে ম্যানগ্রোভের গুরুত্ব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ম্যানগ্রোভের অসাধারণ পুনর্জন্ম ক্ষমতা। বিজ্ঞানীরা বলছে মানুষ যদি গাছ কাটা বন্ধ করে তাহলে এই বন নিজে থেকেই পুনরুদ্ধার হতে পারে। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই বন। সাধারণ স্থলভাগের বনের তুলনায় প্রায় 5 গুণ বেশি কার্বন ডাই অক্সাইড শোষণ ও সংরক্ষণ করতে পারে ম্যানগ্রোভ। অর্থাৎ বৈশ্বিক উষ্ণতা কমাতে ম্যানগ্রোভকে বলাই যায় কার্যকর প্রাকৃতিক অস্ত্র। তবে বিজ্ঞানীরা সতর্কও করেছেন, সব অঞ্চলের সমানভাবে উন্নতি হয়নি। পশ্চিম ও মধ্য আফ্রিকার কিছু এলাকায় এখনও দ্রুত ধ্বংস হচ্ছে ম্যানগ্রোভ বন। বিশেষ করে নাইজেরিয়ার নাইজার ডেল্টায় তেল দূষণ এবং অবকাঠামো নির্মাণ বড় হুমকি হয়ে আছে। এছাড়া অস্ট্রেলিয়া থেকে ক্যারিবীয় অঞ্চল পর্যন্ত শক্তিশালী সামুদ্রিক ঝড়ও এসব বনের জন্য ঝুঁকি তৈরি করছে। তবুও সামগ্রিক চিত্রকে ইতিবাচক বলেই দেখছেন গবেষকরা। তাদের মতে কয়েক দশকের সংরক্ষণ প্রচেষ্টা, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রকৃতির নিজস্ব পুনরুদ্ধার ক্ষমতা একসঙ্গে কাজ করায় বিশ্বজুড়ে আবারও প্রাণ ফিরে পাচ্ছে ম্যানগ্রোভ বন। আরাফাত ইসলাম, ৭১। এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর ১:৩০টায় আবারও হাজির হবে বিশ্বযোগ।